আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করব অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে। ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্টটা ফটোশপ সিলেকশন এবং শেপ তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত সিলেকশন, আমরা যদি পেন টুল দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করার ক্ষেত্রেও অ্যাঙ্কর পয়েন্টটা গুরুত্বপূর্ণ। আবার যখন আমরা শেপ তৈরি করি, শেপের মধ্যেও অ্যাঙ্কর পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ। আহ, তো এটা করার জন্য আমি এখানে একটা পিকচার নিই। আমার ডেস্কটপে একটা পিকচার আছে, এই পিকচারটা। তো এটাতে আমি করব কি, পেন টুল নেই, এখান থেকে সিলেকশন শুরু করি, উল্টা একটা জায়গা থেকে, এখান থেকে। এইটুকু জায়গা যখন আমি সিলেক্ট করলাম, আচ্ছা এখানে একটু কারেক্ট করে নিতে হবে। এখানে আমি যেহেতু পাথ করছি, অর্থাৎ সিলেক্ট করব, সেজন্য আমি এখানে পাথ সিলেক্ট করব। হ্যাঁ, না করলে হচ্ছে না। তো এখানে দেখি যে এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তাহলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট বুঝতে হবে। এখানে পয়েন্ট কয়টা? দুইটা। ঠিক এইখানে একটা পয়েন্ট আছে, এখানে আমি একটা পয়েন্ট তৈরি করছি, দুইটা পয়েন্ট। এখন এই পয়েন্টটাকে আমি উপরের দিকে ঘুরালাম, ধরো এখানের এই হাফ কেটে দিলাম, এখানে একটু উপর দিকে নিয়ে গেলাম, অথবা ভুলবশত এটা এদিকে চলে গেছে। হুম, তখন আমার এইটা কারেক্ট করার সিস্টেমটা কি? অর্থাৎ এটা উপরের দিকে চলে গেছে, তখন আমি কি করব? এখান থেকে দেখো, এটা খুব সহজ, এখানে ডিরেক্ট সিলেকশন টুল আছে। এটাকে ধরো, এখানে এই পয়েন্টে ধরো, ধরলে তুমি আবার যেদিকে খুশি সেই দিকে এটাকে সিলেক্ট করতে পারবে, অর্থাৎ ব্যান্ড করতে পারবে, বাঁকাইতে পারবে। বুঝেছে? যদি আমার হোল সিলেকশনের কাজ শেষও হয়ে যায়, তারপরেও আমি যে কোনো পয়েন্ট থেকে আমি এটাকে এডিট করতে পারবো। বুঝে আসছে ব্যাপার? ধরো আমি আবার চাচ্ছি যে আমার সিলেকশনটা এখান থেকে শুরু হোক। এখন ব্যাপার হলো কি, এটা তো সোজা হয়ে গেছে। তো সোজা হলে এই অংশটুকু বাঁকা করতে হবে না? এখানে না হয় এই জায়গাটুকু কাটা পড়বে। আর এইভাবে তো সিলেক্ট করা হয় না, সিলেক্ট করা যায় না। এটা বাঁকা করার জন্য আমার এখানে পেন টুলের মধ্যে আরেকটা টুল আছে, এখানে কনভার্ট পয়েন্ট টুল। এই টুলটাকে ধরে এইভাবে, এটা দিয়ে আমরা কি করতে পারি? বাঁকা করতে পারি। বুঝে আসছে তো? এইভাবে। তাহলে দুই দিকে বাঁকা হবে, তারপরেও সমস্যা নেই। প্রথম আমার এই দিকটা ঠিক করে নেব, যেটা আমার এইখান থেকে, এই নিচ থেকে এই পর্যন্ত ঠিক করার পর এখন দেখতেছি এই অংশটা ঠিক হয় নাই, তাই না? এটাকে ঠিক করার জন্য আবার ডিরেক্ট সিলেকশন টুল নেব, এটার পয়েন্টটা চেঞ্জ করে দিই, কোথায় বসাইলে ঠিক হয়, এবং এই অংশগুলোকে এগুলোকে ঠিক করে দিই। আরেকটা বিষয় হলো, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু, এখানে অল্প একটু জায়গা এখনো কিন্তু আমার এখানে বাঁকা করার কাজ আছে। বুঝেছে? তো সেই ক্ষেত্রে আমি কি করব, এইখানে রাইট বাটন ক্লিক করব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এখানে পাবো। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, দেখো এখানে একটা পয়েন্ট আসছে, এটাকে এইভাবে বাঁকা করে দিলাম, এটাকে একটু ঘুরিয়ে দিই। হয়ে গেছে আমার পারফেক্ট সিলেকশন। তো এইভাবে আমরা ইচ্ছা করলে যে কোনো ধরনের সিলেকশনকে যে কোনো সময় এডিট করতে পারি। ধরো এই অংশটা উপরে চলে গেছে, অথবা এখানে এই পর্যন্ত ঠিক আছে, বাট এইটুকু এখানে আরেকটু বাঁকা হওয়া উচিত। এইখানে এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে, ঠিক যেই পয়েন্টে আমার একটা পয়েন্ট দরকার, যেই জায়গাটায়, সেখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এখানে ক্লিক করব। এইবার এখান থেকে যেদিকে করার সেদিকে মুভ করব। বুঝে আসছে? আরেকটা বিষয় হলো, ধরো সিলেক্ট করতে গিয়ে কিছু জায়গা অতিরিক্ত পয়েন্ট তৈরি করছি। তোমরা একটু জুম না করলে বুঝবো না ব্যাপারটা। দেখো এখানে এটা উপর দিকে ঘুরে গেছে, আর আমি এখন মনে করতেছি যে আমার সিলেকশনটা এই পর্যন্ত থাকলেই চলে, এর বাইরে দরকার নেই। তার মানে এই পয়েন্টটা আমার মুছে দিতে হবে। বুঝে আসছে? রাইট বাটন ক্লিক করি, এখানে ডিরেক্ট সিলেকশন টুল যখন থাকবে, তখন এখানে পাবো ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, অথবা এখানে পেন টুলের মধ্যেই একটা একটা পেন আছে, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই টুলে নিয়ে এখানে ক্লিক করলে ওই অ্যাঙ্কর পয়েন্ট চলে যাবে। বুঝে আসছে?
তো আমরা ইচ্ছা করলে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করতে পারি, ব্যান করতে পারি, অথবা কোনো অ্যাঙ্কর পয়েন্ট আমরা ইচ্ছা করলে যোগও করতে পারি। তো এবার আসি, আমরা যখন শেপ তৈরি করবো, তোমরা বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এটার প্রয়োজন নেই, তাই না? এই সিলেকশনটা আরো কন্টিনিউ করবো, আর করতে হবে কন্ট্রোল ডি। এখন আরেকটা ব্যাপার হলো, যদি এই বিষয়টা একটু দেখাই, যদি মনে করো যে এখানে এখানে এই যে চুল আছে, তাই না? এই চুলের অংশগুলো এগুলোর সিলেক্ট করার আরেকটা সহজ উপায় আছে। এখানে একটা টুল আছে, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটা দেখছো তোমরা? হয়তো অন্য পেজে এটা ক্লাস ছিল, গত ক্লাসে। তো এটা দিয়ে আমরা ইচ্ছা করলে যে কোনো একটা কালারের বাকি অংশকে ডিলিট করতে পারি। যেমন এখানে দুইটা কালার, ঠিক আছে? কোন অংশ মুছবো? সাদা অংশ। দেখো বুঝে গেছে যে সাদা অংশ মুছতে হবে, শুধু আমার এজ গুলো থাকবে, আর কিছু থাকবে না। বুঝতে পারছো? এখন এটার নিচে আমি আর একটা লেয়ার নেই, লেয়ারটার কালার চেঞ্জ করি। ওকে করলাম। এখন দেখো যে আমার এখানে আরো একটু সাদা অংশ আছে, তো আমি এই শুধু এই সাদা অংশটার মধ্যে একটা ক্লিক করি, ওই সাদা অংশটুকু চলে যাবে, আর কোনো কিছু যাবে না। আশা করি বুঝতে পারছো। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল কাজ করে হচ্ছে দুইটা কালারের উপরে, একটা হচ্ছে ব্ল্যাক, আরেকটা হলো অন্য কালার। তো ব্ল্যাকটাকে আমরা বর্ডারে রেখে, অর্থাৎ ব্ল্যাকটাকে ফলো করে বাকি যে কালারটাকে মুছতে চাই সেই কালারের উপর এই প্লাস চিহ্নটা রেখে ক্লিক করব। ভেতরে একটা প্লাস চিহ্ন আছে, তাই না? এই প্লাস চিহ্নটা রেখে ক্লিক করব, তাইলেই সেই কালারটা চলে যাবে, আর ব্ল্যাক তার জায়গায় ঠিক থাকবে। এই জন্য আমাদের আরেকটা বুদ্ধি আছে, সেটা হলো যে এই অংশটার, অর্থাৎ এই যে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, যে লেয়ারটার আমার এই এজ গুলোকে সরাইতে হবে, সেটার আরেকটা কপি করব। কপি করে এটার এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় অ্যাডজাস্টমেন্ট বাটনে যে এখান থেকে আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়াই দেব। বুঝে আসছে? আপাতত সিলেক্ট করার জন্য অন্তত কন্ট্রাস্ট বাড়াই দিলে কি হবে, ব্ল্যাকটা স্পষ্ট থাকবে, আমার কাজটা করতে সুবিধা হবে। তো ব্ল্যাকটা যদি ক্লিয়ার থাকে, তাহলে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল বুঝতে পারবে যে হ্যাঁ এটাই এটাই ব্ল্যাক, এছাড়া অন্য কিছু ডিলিট করা যাবে না। বুঝে আসছে তো? ওকে, তাহলে এটাও ছিল, এটা আমি দেখাই দিলাম। তো আমার আর এটা লাগতেছে না, এটা যেহেতু লাগতেছে না, মুছে দিই। এবার ধরো আমার এখানে একটা শেপ তৈরি করতে হবে। তাহলে আমরা প্রথমত দেখলাম যে শেপের, আমরা যখন কোনো কিছু সিলেক্ট করি, সিলেক্ট করার সময় মেইনলি আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করি। সিলেক্ট করতে গিয়ে যদি কোথাও অ্যাঙ্কর পয়েন্ট দরকার হয়, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওখানে রাইট বাটন ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট পাওয়া যাবে। অথবা পেন টুলের মধ্যেই এখানে একটা টুল আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। দেখো, একটা জায়গা আমি এখানে তৈরি করলাম, ঠিক আছে? তো
এটাকে একবার সিলেক্ট করি, পেন টুল নেই, এখানে আমি রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি। ধরো যে আমার এই এই জায়গাটা একটা পয়েন্ট লাগবে, তাহলে এখানে ক্লিক করলে এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে, ঠিক আছে। এটাকে আমি এবার যেখানে খুশি, অথবা এটার যে লেফট রাইট দুইটা কোণ আছে এগুলোকে আমরা চেঞ্জ করে ব্যান্ড করার কতটুকু ব্যান্ড হবে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। বুঝে আসছে তো? এখন এখানে আরো টুল আছে, আরো টুলের মধ্যে হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা আমরা দেখলাম। কনভার্ট পয়েন্ট টুলের কাজ হলো যে কোনো অংশকে আবার বাঁকা করা, অর্থাৎ পুনরায় বাঁকা করা। আমি একবার করলাম, সেটা পারফেক্ট হয় না, তো সেই জন্য আমি যেদিকে খুশি সেই দিকে কিন্তু আবার বাঁকা করতে পারবো এটা দিয়ে। বুঝে আসছে? আচ্ছা, তো আমরা ডিরেক্ট সিলেকশন টুলও দেখলাম, আর পেন টুলের মধ্যে যে টুলগুলো আছে, এখানে আরেকটা টুল আছে হচ্ছে ফ্রি ফর্ম পেন টুল। এটা হচ্ছে পেন্সিলের মতো, পেন্সিল পেন্সিল দেখেছো তো সবাই, এখানেও পেন্সিল আছে, এই যে পেন্সিল। পেন্সিল দিয়ে আমরা কি করি, একবারে করে যে পর্যন্ত আমার ড্র করার সেই পর্যন্ত এসে শেষ করি, অথবা বারবার ড্র করি। তো এখানে ফ্রি ফর্ম পেন টুলের কাজ হলো এরকম যে এইভাবে করে আমি, অর্থাৎ এটাকে আমরা লেসো টুলের বিকল্প বলতে পারি। টোটাল লেসো টুলে যা হবে ঠিক এটা দিয়েও সেটা হবে। ফ্রি ফর্ম, এখানে ক্লিক করতে হবে না, এরকম করে এটা কাজ করে না, বুঝে আসছে? এটাকে এইভাবে করে ড্র করতে হয় যে অংশটুকু আমার সিলেক্ট করা দরকার। তাহলে আমরা পেন টুলের যাবতীয় টুলের কাজগুলো আজকে দেখলাম, এবং অ্যাঙ্কর পয়েন্ট সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা হলো, তাই না? অ্যাঙ্কর পয়েন্টগুলোকে কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলো আমরা দেখলাম। আর এখানে আরেকটা টুল আছে, পাথ সিলেকশন টুল। পাথ বলতে কি বোঝায়, এই টোটাল এরিয়াটা একটা পাথ, হ্যাঁ। তো এটাকে যদি আমরা সরাইতে চাই তাহলে পাথ সিলেকশন টুল দিয়ে আমরা সরাইতে পারি মুভ করার জন্য। জাস্ট এটা মুভ টুলের মতোই, কিন্তু পাথটাকে মুভ করতে একটু সমস্যা হয়, সেজন্য পাথ মুভ করার জন্য এখানে পাথ সিলেকশন টুল পারফেক্ট। এবার আমরা আরেকটা বিষয় দেখব যে আমাদের টু ডু লিস্টে আছে। আচ্ছা আচ্ছা, ওখানে যাওয়ার আগে, অর্থাৎ ডিজিটাল ডিজিটাল ভিজিটিং কার্ড তৈরি করার আগে আমরা একটু দেখে নেই যে শেপকে কি করে রিসাইজ করতে হয়। শেপ, আমরা একটা শেপ তৈরি করলাম, এখানে শেপ তৈরি করলে এটাকে তো পরিবর্তন করা দরকার। সেম ওয়ে আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুল নেই, এটার একটা কোণকে সিলেক্ট করি, যে কোনো দিকে নিয়ে যায় এটা রিশেপ হয়ে যাবে, অর্থাৎ শেপ পরিবর্তন হয়ে যাবে। শেপের পরিবর্তনকে রিশেপ বলে, বুঝেছে? আর সাইজ পরিবর্তন, ছোট বড় করার জন্য যেটা ব্যবহার হয়, যে কাজটা করি আমরা, সেটাকে বলা হয় রিসাইজ। দুইটা শব্দ মনে রাখবা, হ্যাঁ। একটা হলো রিশেপ, অর্থাৎ এটার গঠনই চেঞ্জ হয়ে যাবে, এটা এখন আর আগের শেপে নেই, এখন এটার শেপই চেঞ্জ হয়ে গেছে, উইন্ডোজ 8 হয়ে গেছে, 10। তো আর রিসাইজ হলো শুধু সাইজ ছোট বড় করা, যেটা আমরা ফ্রি ট্রান্সফর্ম দিয়েও করতে পারি, সাইজ ছোট বড় করা। যেমন এখানে আমি কন্ট্রোল+T প্রেস করি, এভাবে, এটার নাম হলো রিসাইজ। আর এটার শেপ পরিবর্তন করা, কোনো একটা শেপকে ধরে চেঞ্জ করা, ছোট বড় করা, সেটা হলো রিশেপ, বুঝেছেন? তো এখানে ঠিক এই জায়গায় আমার একটা পয়েন্ট দরকার, তো আমি এখানে রাইট বাটন ক্লিক করব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই বাটনটাতে ক্লিক করব। ওকে, এখান থেকে আমি যে কোনো সাইজে এটাকে তৈরি করতে পারছি। বুঝে আসছে? তো শেপের মধ্যেও আমরা ইচ্ছা করলে অ্যাঙ্কর পয়েন্ট বসাইতে পারি, যেমন এখানে অ্যাঙ্কর পয়েন্ট বসানো দরকার। এই বিষয়গুলো তোমাদের মনে হয় এখন পুরোই কনফার্ম হয়ে গেছে। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, যেমন এই পয়েন্টটা আমার আর লাগতেছে না, তাহলে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম, হয়ে গেল।
এইভাবে একটা মার্কেট আছে যেখানে ফ্রিল্যান্সাররা যারা গ্রাফিক্স ভালো জানে সেই মার্কেটে কাজ করে। সেই মার্কেটটার নাম হলো এনভাটো মার্কেট প্লেস। সেটার একটা সিস্টার অর্গানাইজেশন অথবা একটা পার্ট আছে, সেখানে হচ্ছে গ্রাফিক্সগুলো বিক্রি হয়, সেটার নাম হলো গ্রাফিক রিভার। গ্রাফিক রিভার .net। দেখা যাচ্ছে গ্রাফিক রিভার .net। তো এখানে যদি একজন গ্রাফিক্সে ভালো পারে, অর্থাৎ মেইনলি কেউ যদি ফটোশপ ভালো পারে, তাইলেই সে এই মার্কেটে কাজ করার জন্য যোগ্য হয়ে যায়। এই মার্কেটটা আমি দেখাই, এই মার্কেটে কাজ করার জন্য শুধু ফটোশপের ভালো স্কিল থাকলেই কাজটা করা যায়, গ্রাফিক্স যারা করবে তাদের জন্য। গ্রাফিক রিভার .net। আচ্ছা, নেট নেই। যাই হোক, আগামী ক্লাসে হয়তো দেখাই দেবো, এখানে হয়তো নেটওয়ার্কের প্রবলেম আছে। তো গ্রাফিক রিভার .net এখানে হচ্ছে, যেমন আমি একটা ভিজিটিং কার্ড ডিজাইন করলাম, বিষয়গুলো ভালো করে বুঝো। একটা ভিজিটিং কার্ড আমি ডিজাইন করলাম, ভিজিটিং কার্ডটা টোটালি ইউনিক হতে হবে এবং এডিটেবল হতে হবে, বুঝতে পারছেন? এবং গ্রাফিক রিভারের কিছু রুল আছে, ওই সিস্টেম অনুযায়ী যদি হয় তাহলে তারা আমার এই কাজটাকে অ্যাপ্রুভ করবে, অর্থাৎ মার্কেটের জন্য তারা আমার কাজটাকে সিলেক্ট করবে। যদি সিলেক্ট করে সেখান থেকে আমার সেল হবে, বুঝেছে? সিলেক্ট করে ওখানে অর্থাৎ শোরুমের মতো ডিসপ্লে হবে, সেখান থেকে আমার প্রোডাক্টগুলো, অর্থাৎ আমার প্রোডাক্ট আমার ডিজাইন, তাই না? আমার ডিজাইনগুলো যদি কাস্টমারের পছন্দ হয় তাহলে সে সেখান থেকে অর্ডার করবে এবং কিনবে, বুঝেছে? ওখানে অনলাইনের মাধ্যমে আমরা যেমন মেইল পাঠাই, এভাবে অ্যাটাচ করে প্রথমে জমা দিতে হয়, তারপরে 3 থেকে 5 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ হয় যদি হয়, আর যদি না হয় তাহলে রিজেক্ট করবে। ঠিক আছে? তো এই মার্কেটটা অনেক 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 সিকিউর এবং পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম নেই, বুঝেছে? তোমার যা সেল হলো এই সেলটা তুমি নিয়ে নিতে পারবে যে কোনো সময়। তো এখন ব্যাপার হলো যে এই মার্কেটে কাজ করার জন্য আমার কতটুকু স্কিল দরকার। অনেক ভালো স্কিল দরকার এবং ক্রিয়েটিভ স্কিল দরকার, বুঝেছে? তো ক্রিয়েটিভ স্কিল বলতে আরো 10 জন ডিজাইন করছে, আমি ওটার মতো করে একটা কপি করে দিয়ে দিলাম, ডিজাইন করে রেখে দিলাম, এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে? ক্রিয়েটিভ হতে হবে, অর্থাৎ ডিফারেন্ট এবং এডিটেবল। খুব সুন্দর একটা ডিজাইন যদি হয় তাহলে খুব সহজে অ্যাপ্রুভ পাওয়া যায়। তো অ্যাপ্রুভ পাওয়া গেলে আমি একটা আইডিয়া দিই, যদি তোমার প্রোডাক্টের মূল্য হয় $5, কত? $5, যদি এক মাসে 30টা সেল হয়, অর্থাৎ 30 বার বিক্রি হয়, তাহলে কত হবে? 5×30 কত? $150। $150 ইকুয়াল টু 150 ইন্টু 8 কত হবে? $1200, 12,000 টাকা, তাই না? তাহলে 12,000 টাকা যদি তোমার একটা প্রোডাক্ট থেকে যদি 30টা সেল হয়, যদি ভালো প্রোডাক্ট হয় আরো বেশি সেল হবে। এভাবে তোমার একটা প্রোডাক্ট না, 50টা প্রোডাক্ট যদি তোমার থাকে, 50টা আইটেম যদি তোমার থাকে, তাহলে সেখান থেকে 50টা থেকে একটা একটা করে সেল হলেও তো 50টা সেল হবে। এত বেশি সেল হয় না, কম সেল হয়। কম সেল হলেও আইটেম বেশি থাকলে কম সেল হলেও অনেকটা হয়ে যায়। একটা দিয়ে তো আর 50টা সেল কামনা করা যায় না, একটা থেকে সর্বোচ্চ 2টা সেল কামনা করা যায় এক মাসে, যদি ভালো হয়। যদি একদম বেশি ভালো হয় সেটা বলতেছি না, মোটামুটি ভালো হলে 1-2টা সেল, 3-4টা সেল হয়। তো যদি আমার আইটেম বেশি থাকে তাহলে সব মিলিয়ে 20-30টা সেল হবে, যদি 10-15টা আইটেম যদি আমার থাকে। আইটেমগুলো মডার্ন হতে হবে, সময় উপযোগী হতে হবে এবং মানুষ খুব সহজে এডিট করতে পারে এবং সহজে পছন্দ করে এরকম হতে হবে। অনেক কিছু আছে, শুধু ভিজিটিং কার্ড না, অনেক কিছু আছে। ব্রোশিয়ার আছে,
বিজনেস কর্পোরেট ফ্লায়ার আছে, যেমন আমরা যেটাকে লিফলেট বলি, ফ্লায়ার, বিজনেস ফ্লায়ার বা কর্পোরেট ফ্লায়ার। তারপরে লোগো ডিজাইন আছে। গ্রাফিক্সের যাবতীয় কাজ এখানে বিক্রি করা যায়, যাবতীয় কাজ এখানে আইটেম হিসেবে ব্যবহার করা যায়। তো আমি এখানে সব ক্লাসেই আমি যখন ডিজিটাল মিডিয়ার কাজগুলো দেখাই, তখন আমি গ্রাফিক রিবারকে স্ট্যান্ডার্ড মেনে সেই সিস্টেম অনুযায়ী কাজগুলো করি। তাহলে কি হয়, যদি লোকাল মার্কেটেও কাজ করে তাহলে তো ফিট হবে, যদি এই মার্কেটেও কেউ আসতে চায় তাহলে সে এই মার্কেটেও কাজ করতে পারবে। ব্যাপারটা বুঝে আসছে? তো আজকে আমি গ্রাফিক রিবারের জন্য কোনো কাজ করব না, কারণ এটা করতে সময় লাগবে, এখন ক্লাস টাইম খুব বেশি হয়ে গেছে। তো আগামী ক্লাসে আমরা দেখব যে কিভাবে গ্রাফিক রিবারের জন্য একটা বিজনেস কার্ড কমপ্লিটলি ডিজাইন করা যায়। ঠিক আছে? তবে তোমাদের কাজ থাকবে যে তোমরা এখান থেকে আজকে যে ক্লাসটা হলো এই ক্লাসটা খুব ভালো করে দেখবে এবং এখানে যে শেপ টুল আছে এই শেপ টুলগুলো তোমরা শিখে আসবে। আজকে আমরা শিখলাম পেন টুলের, এখানে যেই গ্রুপ আছে পেন টুলের গ্রুপটা আমরা শিখলাম এবং ব্রেক সিলেকশন টুল এবং পাথ সিলেকশন টুল শিখলাম, এবং আমি তোমাদের কাজ দিচ্ছি যে তোমরা শেপ টুলগুলো শিখে আসবে। ওকে?